আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বর্গ এবং বর্গমূল নিয়ে। প্রথমে আমরা জানি যে বর্গ কাকে বলে। তো বর্গ হচ্ছে কোনো সংখ্যাকে যদি আমরা ওই সংখ্যা দিয়ে আবার গুণ করি। মনে করি একটা সংখ্যা নিলাম 3, এই 3 কে আবার 3 দিয়ে গুণ করতেছি। এই গুণ করার কারণে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে বর্গ। আর যে সংখ্যাটাকে দুইবার গুণ করে আমরা বর্গটা পেলাম তাকে বলা হয় বর্গমূল। তাহলে 3 হচ্ছে বর্গমূল। এটাকে আমরা যদি সূচকের নিয়মে দেখি, তাহলে সূচকের নিয়মে আহ সূচকের নিয়ম সেটি হচ্ছে যে গুণের সময় পাওয়ারকে যোগ করতে হয়। 3 × 3, এখানে কোনো পাওয়ার নেই, তার মানে এখানে 1 আছে, এখানে 1 আছে। আর গুণের সময় পাওয়ার যোগ হবে, তখন এটাকে আমরা বলতেছি 3/2, যেটাকে আমরা স্কোয়ার বলি। তাহলে বর্গ হচ্ছে এই স্কোয়ারটাই, যাকে যা দ্বারা বোঝা যায় যে এখানে দুইটা 3 গুণ আকারে আছে। আমি যদি এখানে 5 এর উপর 2 দেই, তার মানে এখানে 5 দুইবার গুণ আছে। মানে কোন সংখ্যাকে যদি দুইবার গুণ করি, তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে এর বর্গ সংখ্যা। আর যাকে গুণ করে আমরা এই সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে বর্গমূল। মানে বর্গ হচ্ছে কোন সংখ্যাকে যদি আমরা ওই সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে যে গুণফলটা পাওয়া যাবে সেটা হচ্ছে বর্গ। আর যাকে গুণ করতেছি সেটা হচ্ছে বর্গমূল। বর্গ লেখার জন্য ব্যবহার করা হয় স্কোয়ার, আর বর্গমূল লেখার জন্য দুইটা পদ্ধতি ব্যবহার করা হয়। একটি হচ্ছে রুট চিহ্ন ব্যবহার করা হয়, আরেকটি হচ্ছে ওই সংখ্যার উপর হাফ ব্যবহার করা হয়। তাহলে আমরা যদি 9-এর উপর রুট করি, তাহলে এটা পাওয়া যাবে 3। অথবা 9-এর উপর যদি আমরা হাফও করি, তারপরে পাওয়া যাবে 3। একই জিনিস দুটো। তাই কিভাবে কাজ করে যখন আমরা সূচক আলোচনা করব, সূচকের ক্ষেত্রে দেখবো যে এটা কিভাবে কাজ করে। তো এখন আমরা বর্গের পরবর্তী অংশ যদি বুঝতে চাই, তাহলে এখান থেকে আমাদেরকে কিছু জিনিস মুখস্থ করে রাখতে হবে। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। সেটি হচ্ছে যে একটা নামতা, বর্গের নামতা বলা হয় মূলত, যে 1 × 1 সমান হচ্ছে 1, 2 × 2 সমান হচ্ছে 4, 3 × 3 সমান হচ্ছে 9, 4 × 4 16, 5 × 5 হচ্ছে 25, এরপর হচ্ছে 6 × 6 36, 7 × 7 49, 8 × 8 64, 9 × 9 এটা হচ্ছে 81, 10 × 10 এটা হচ্ছে 100। তাহলে এখানে যদি বলা হয় যে একের বর্গ কত, একের বর্গ একই। 2 এর বর্গ 4। এরপর যদি বলা হয় যে 3-এর বর্গ কত, 3-এর বর্গ হচ্ছে 9। এবার যদি প্রশ্নটা একটু ঘুরে বলা হয় যে 9-এর বর্গমূল কত, 3। 4-এর বর্গ হচ্ছে 16, আর 16-এর বর্গমূল হচ্ছে 4। তাহলে এখানে একটা প্যাটার্ন বুঝতে হবে যে এক একের পরের বর্গ সংখ্যা হচ্ছে 4, 4-এর পরের বর্গ সংখ্যা হচ্ছে 9, 16, 25। এর মাঝখানে যদি কোনো সংখ্যা থাকে, এগুলো এই সংখ্যাগুলোর উপর যদি রুট দেওয়া থাকে, তাহলে সেই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে না। কোনো সংখ্যাতে যদি কোনো সংখ্যাতে যদি রুট চিহ্ন থাকে, আর এই সংখ্যাগুলো না হয়, এর মাঝের সংখ্যাগুলো হয়, তাহলে সেই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে না। পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে এগুলোই হতে হবে। যদি এরপরে আমরা 11 হিসাব করি, তাহলে 11 11 121, 12 12 144, 13 13 117, 14 14 196, 15 15 225, এরকম করে 18 18 324, 19 19 361, 20 20 400, 21 21 442, 441। এইভাবে আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। এর মাঝখানে যদি কোনো সংখ্যাকে আমরা
আর দেখি যে রুট চিহ্ন দেওয়া আছে, তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। যেমন মনে করেন এখানে একটা সংখ্যা দেওয়া থাকলো যে 8, 8-এর উপর রুট দেওয়া থাকলো, তাহলে এটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে এর পূর্ণবর্গ সংখ্যা নয় কেন? তাহলে আমরা দেখতেছি যে 3-এর উপর স্কোয়ার করলে হয়, 3-এর উপর স্কোয়ার করলে হয়ে যায়, 3-এর উপর স্কোয়ার করলে হয়ে যায় 9, 3-এর উপর স্কোয়ার করলে 9 হয়ে যায়। আর 2-এর উপর স্কোয়ার করলে হয়ে যায় 4। আর 8 হচ্ছে 9 এবং 4-এর মাঝখানে, এই জন্য আর এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এটার বর্গমূল নির্ণয় করব কিভাবে, এটা আমরা পরবর্তীতে দেখতেছি, কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। আপাতত এতটুকু বুঝি যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা আর কোনটা পূর্ণবর্গ সংখ্যা নয়, আমরা যেন দেখে বুঝতে পারি কমপক্ষে ছোট সংখ্যাগুলোকে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন আমাদেরকে যেটা জানতে জানতে হবে সেটা হচ্ছে যে কোনো সংখ্যা যদি, কোনো সংখ্যাকে আমরা বর্গ কিভাবে নির্ণয় করব। বর্গ নির্ণয় করা আমরা আগে জানি, এরপরে বর্গ মূল নির্ণয় করা শিখবো। এখানে কিছু শর্ত আপনাদেরকে বলে রাখি, এই শর্তগুলো মনে রাখবেন। যে কোনো সংখ্যার একক স্থানীয় যদি, কোনো সংখ্যার একক স্থানীয়, মনে করেন আমি লিখলাম যে একটা সংখ্যা লিখলাম 22, একটা সংখ্যা লিখলাম 37, একটা সংখ্যা লিখলাম 49। তো এগুলো হচ্ছে এই সংখ্যাগুলোর একক স্থান। মনে রাখবেন যদি কোনো সংখ্যার একক স্থানীয় মান, একক স্থানীয় মান 2 3, 2 3 7 8, 2 3 কিংবা 7 8, এই চারটা সংখ্যার যে কোনো একটা সংখ্যা হয়, এই চারটা সংখ্যার যদি কোনো একটা সংখ্যা হয় তাহলে, এই চারটা সংখ্যার যদি একটা সংখ্যা হয় তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ কখনোই হবে না। আবার বুঝেন, যদি কোনো সংখ্যা এমন হয়, যদি কোনো সংখ্যা এমন হয় যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে, এই একক স্থানীয় অঙ্কতে 2 আছে, অথবা 3 আছে, অথবা 7 আছে কিংবা 8 আছে, 2 3 7 8 কোনো সংখ্যার যদি একক স্থানীয় থাকে, তাহলে সংখ্যাটা কোনো দিন কখনো পূর্ণবর্গ সংখ্যা হবে না। এটা হলো 1 নম্বর শর্ত। তাহলে একটা বড় সংখ্যাকে যদি আমরা দেখি, মনে করেন আমরা দিলাম 2 3 5 7, তাহলে এরকম একটা বড় সংখ্যা, তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ কিনা। তাহলে এর একক স্থানীয় অঙ্ককে আমরা দেখবো যে এর একক স্থানীয় অঙ্ক যেহেতু 7 আছে, তাহলে এটা কখনো পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। এখন যদি না থাকে, এই চারটা অঙ্ক যদি না থাকে, অন্য কোনো অঙ্ক থাকে, অন্য কোনো অঙ্ক, যেমন অন্য কোনো অঙ্কের মধ্যে 0 আছে, এরপর 1, 4, 5, এটা হচ্ছে 9, তাহলে 0 1 4 5 9, 0 1 4 5 9, এর মধ্যে মনে রাখবেন যে কোনো সংখ্যার যদি জোড়া, কোনো সংখ্যার যদি জোড়া অঙ্ক শেষে, মানে কোনো সংখ্যার শেষে যদি প্রথম দুই শেষে যদি জোড়া শূন্য থাকে, মনে করুন আমি লিখলাম 4, এখানে ডাবল জিরো দিলাম, অথবা দিলাম 8 0 0, অথবা দিলাম 12 0 0, তাহলে এই ডাবল জিরো বা আরো জিরো বাড়াতে পারে, যদি জোড় সংখ্যক জিরো থাকে, যদি জোড় সংখ্যক জিরো থাকে, তাহলে সংখ্যাটা একটা আহ বর্গ সংখ্যা হতে পারে, পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। আবার কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 1 থাকে, তাহলে এটা পূর্ণবর্গ হতে পারে। আবার যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4 হয়, সেটাও হতে পারে। কিন্তু হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু যদি 2 3 7 8 থাকে, তাহলে এটা কখনো পূর্ণবর্গ সংখ্যা হবে না। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন আহ প্রশ্ন করা হলো যে একটি সংখ্যা দেওয়া হলো যে এই সংখ্যাটার পূর্ণবর্গ, এই সংখ্যাটার বর্গ নির্ণয় করো। তাহলে যখন বর্গ নির্ণয় করতে বলবে, তখন আমাদের স্বাভাবিকভাবেই
বড় সংখ্যার মানে পূর্ণাঙ্গ সংখ্যার বর্গ দেওয়া থাকে না। অনেক সময় যদি দিয়েও দেয় তাহলে দেখবেন, আমি দিচ্ছি 3টা 9, তাহলে এর বর্গ সংখ্যা নির্ণয় করতে বলছি। তাহলে এক্ষেত্রে যে আমরা টেকনিকটা আমরা ফলো করব সেটি হচ্ছে যে এক্ষেত্রে আমরা টেকনিক ফলো করব, আমরা সূত্র প্রয়োগ করার চেষ্টা করবো এখানে, তাহলে তাড়াতাড়ি হবে। সেটি হচ্ছে আহ প্রথমে আমরা 1000 নিয়ে নিলাম, 1000 থেকে এক বাদ দিলে কত হয়ে যায়? 1000 থেকে এক বাদ দিলে 999 হয়ে যায়। এটাকে আমরা স্কোয়ার করবো, তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে এখানে। তখন আমরা স্কোয়ার -2ab + b স্কোয়ার করি। তাহলে এখানে কোনো সংখ্যাকে বর্গ করার ক্ষেত্রে শূন্য যদি থাকে তাহলে সুবিধাটা হচ্ছে যে ওই শূন্যকে ডাবল করতে হয়, দ্বিগুণ করতে হয়। তাহলে এখানে শূন্য আছে কয়টা? 3টা। তাহলে এখন আমরা একের পর শূন্য দিব 6টা, 6টা শূন্য। এরপর এটা মানে হচ্ছে a² - 2 সূত্রে 2, এ বলতে এই 1000, বি বলতে তো এই একই থাকতেছে। এরপর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে প্লাস স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে হচ্ছে তাহলে 2000 বিয়োগ করতে হবে, তাহলে 10,000 থেকে 2000 বিয়োগ করলে কত হচ্ছে? সরি, 10 লক্ষ থেকে, 17,000 লক্ষ, 10 লক্ষ থেকে 2000 বিয়োগ করে তাহলে 9,98,000, 98,000 হবে, আর শেষের একটা যোগ হবে। তাহলে 9,98,001, 9,98,001, 10,70,000 লক্ষ, 9,98,001। তখন এটা উত্তর হবে এটা। এটা হচ্ছে বড় সংখ্যার ক্ষেত্রে টেকনিক। এখন যদি বেশিরভাগ যেটা আসে, যদি বর্গ করতে বলে তাহলে সেক্ষেত্রে দশমিক সংখ্যা দিয়ে আসে। নতুন একটা পেজ নেই। যদি প্রশ্ন করা হয় যে 0.01 এর বর্গ কত, একটু আগে বলছি যে যদি জিরো থাকে তাহলে সেটাকে দ্বিগুণ করে দিতে হয়। তাহলে যদি দশমিকের থাকে এখানে, তাহলে সেক্ষেত্রে এখানে 0. দুইটা শূন্য ছিল, এখন বাড়াতে হবে, 4টা করতে হবে। এটা হচ্ছে এর বর্গ, এটা হচ্ছে এর বর্গ। এখন বলতে পারেন যে এরকম কেন হলো? তাহলে এটাকে আরেকটু দেখাই আরেকটা নিয়মে। সেটি হচ্ছে যে এখানে যদি আমরা এটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতাম তাহলে পয়েন্টের জন্য এখানে ওয়ান আছে, ওয়ান থাকলে পয়েন্টের জন্য এক নিতাম, পয়েন্টের বাম দিকে। এরপর একের বাম দিকে শূন্য সংখ্যা আছে, মানে শূন্য আছে দুটা, এই জন্য দুটা শূন্য নিলাম, দুটা ডিজিট আছে। তাহলে এটা এখন এটাকে যদি আমরা স্কোয়ার করতাম তাহলে একের স্কোয়ার একে হইতো, আর এখানে এক, আর একের পর দুইটা শূন্য আছে, তাহলে কটা শূন্য হয়ে যেত? 4টা শূন্য হয়ে যেত, 4টা শূন্য হয়ে যাইতো। তাহলে এই 4টা শূন্য হয়ে যাওয়ার কারণে এখন এটাকেই আবার যদি আমরা দশমিকে রূপান্তর করি তাহলে এরকমটা আসে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন নেক্সট আরেকটা অঙ্ক আমরা দেখবো। সেটি হচ্ছে যে √1 + √1, এরকম একটা সংখ্যা যোগ করতে বললে তাহলে এটা কিভাবে যোগ হবে? এখানে যোগ করার আগে আমরা অন্য একটা জিনিস হিসাব করি। ধরেন যে এখানে √1 ছিল না, মনে করেন যে এখানে √1 ছিল না, কি ছিল এখানে? মনে করেন যে আমরা নিয়েছি যে x+x ছিল, তাহলে কি লিখতাম আমরা? তাহলে লিখতাম অবশ্যই 2x লিখতাম। কেন? এখানে চলকগুলোকে যোগ করতে হয়, তাহলে 2x হলো। এখন এটাকে যদি আমরা মনে করি যে এই √1 হচ্ছে একটা চলক, তাহলে এখানে কয়টা √1 আছে? তাহলে দুইটা √1 আছে, দুইটা √1 আছে। এখন এটার উপর কি করতে বলছে? এটার উপর স্কোয়ার করতে বলছে। তাহলে এটার উপর যদি স্কোয়ার করতাম তাহলে কি হতো? এখানে যদি করতাম তাহলে কি হতো? তাহলে এটা হতো এরকম যে 4x²। তাহলে এখানেও এই কাজটাই হবে। 4 4, এখানে হতো 4, আর এই যে 2 × 4 হলো, আর আহ, এখানে √1
আর স্কোয়ার, এটা কেটে যে ইন্টু ওয়ান, তাহলে 4 × 4। তাহলে এটা যদি বুঝতে পারেন তাহলে নেক্সট আর একটা অঙ্ক বুঝতে পারবেন। সেটি হচ্ছে যে এবার দেওয়া থাকলো, মনে করেন যে √3 প্লাস √2, এটাকে স্কোয়ার করতে বলছে। তাহলে কি করবেন, এটা এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে যেহেতু আমাদের চলকের মিল নাই, তাহলে আমরা স্কোয়ারটাকে এখানে দুই ভাবে করে দিতে পারি। সেটি হচ্ছে এটাকে এ প্লাস বি ধরতে পারি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে এটা করতে হবে তখন, যদি মিল না থাকে আর কি। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আরেকটা সমস্যা আমরা এখানে দেই। যদি এটা বুঝতে না পারেন তাহলে কমেন্ট করেন, আমি এটা করে দিব। নেক্সট যেটি, সেটি হচ্ছে যে একটা সংখ্যা দেওয়া থাকলো এভাবে। উম, সংখ্যাটা হচ্ছে যে, উম, আচ্ছা একটু পাওয়ারের জিনিসটা দেখি আমরা। আমরা দিলাম যে 24। এখন প্রশ্ন করলো যে 24-এর সাথে কত গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। 24-এর সাথে কত গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি এরকম সংখ্যা আসে তাহলে এটার আগে কি বের করবেন। উম, এরকম সংখ্যা আসলে সর্বপ্রথম এই সংখ্যাটার উৎপাদক গুলো বের করে নিতে হবে, বা গুণনীয়ক গুলো বের করে নিতে হবে। তাহলে এটা করতে গেলে আমরা এটা দেখি যে 2, 12×2 = 24, আবার 2 নিলাম, 6×2 = 12, আবার 2 নিলাম, 3×2 = 6। তাহলে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যেখানে আমরা উৎপাদক গুলো পেলাম 2, 2, 2, তিনটা 2, একটা 3। তাহলে এগুলোকে এখন সাজাতে হবে, উৎপাদক গুলোকে জোড়ায় জোড়ায় সাজাতে হবে। জোড়ায় জোড়ায় বলতে এই যে 2 আছে, এই 2 আছে, এই দুটো মিলে একটা জোড়া। তাহলে 2, 2, 2, 3। তাহলে এর জোড়া আছে আর এর জোড়া নেই। তাহলে এখানে আরেকটা 2 থাকার কথা, আর এখানে আরেকটা 3 থাকার কথা, কিন্তু এটা নেই। তাহলে এখান থেকে একটা 2 আর এখান থেকে একটা 3, এই দুইটা নেওয়ার পর গুণ করলে, অর্থাৎ 2 আর 3 গুণ করলে 6 হলো। এখন যদি আমরা 6 গুণ করি 24-এর সাথে, যে সংখ্যাটা পাবো তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে 6 দিয়ে যদি 24-কে আমরা গুণ করি তাহলে কত হয়ে যায় দেখেন। 6 দিয়ে যদি 24-কে গুণ করি তাহলে 4, 6, 24-এর 4 হাতে থাকলো 2, 6×2 = 12, আর 2 = 14, এটা পাওয়া গেল 144। তখন 144 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। ওকে, এখন হচ্ছে আমরা কোন সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করবো। এতক্ষণ আমরা বর্গ আহ কিভাবে নির্ণয় করব সেটা দেখলাম। এখন হচ্ছে কোন সংখ্যার বর্গমূল নির্ণয় করব কিভাবে। কোন সংখ্যা বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে মূলত দুইটা পদ্ধতি ব্যবহার করা হয়। একটি হচ্ছে গুণনীয়কের মাধ্যমে, আর একটি হচ্ছে ভাগ পদ্ধতিতে। একটি হচ্ছে গুণনীয়কের মাধ্যমে, আর একটি হচ্ছে ভাগ পদ্ধতিতে। দেখেন যে বলল 36, একটা সংখ্যা দিলাম, তাহলে এর গুণনীয়ক এর বর্গমূল কত। তখন এটা হচ্ছে আমরা এই যে মৌলিক উৎপাদক নির্ণয়ের মাধ্যমে যে বর্গমূল নির্ণয় করবো, সেটাই হচ্ছে মূলত মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। এক্ষেত্রে যে জিনিসটি মনে রাখতে হয় সেটি হচ্ছে উৎপাদক গুলোকে জোড়ায় জোড়ায় নিতে হয়। যেমন 36 এখানে আছে, ভাগ করলাম 18 করলাম, এরপরে আবার ভাগ করতেছি, এখানে 9 পেলাম, এবারে ভাগ করতেছি 3। তাহলে এখান থেকে আমরা পেলাম 2, 2, তাহলে এটা একটা জোড়া হয়ে গেছে। গণিত এখানে 3 × 3, এটা একটা জোড়া হয়ে গেছে। তাহলে প্রত্যেক জোড়া থেকে একটা একটা করে অঙ্ক নিতে হবে। তাহলে প্রথম জোড়া থেকে 2 একটা অঙ্ক নিলাম, পরের জোড়া থেকে 3 একটা অঙ্ক নিলাম। তাহলে এখন এই 2 আর 3 গুণ করলে কত পাবো, হলো 6। তাহলে 36-এর বর্গমূল হচ্ছে 6। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। এখন বলতে পারেন যে এটা তো অনেক ছোট সংখ্যা, হলো একটা বড় সংখ্যা নিয়ে দেখি।
একটা বড় সংখ্যা নিয়ে যদি আমরা দেখি তাহলে কিরকম হয়। একটা সংখ্যা নিচ্ছি আমি, যে 30, 36, একটা বড় সংখ্যা নিলাম। এই সংখ্যাটাকে যদি আমরা বর্গমূল নির্ণয় করি তাহলে দেখুন কি কি আসে। দুই, দুই একে দুই, আহ 5 দুগুণে 10, আবার 6 দুগুণে 12, আর 8 দুগুণে 16। এটাকে আবার ভাগ করতেছি 2 দিয়ে, তাহলে 7 দুগুণে 14, আর একে 2 দুগুণে 16, আর এখানে 4 দুগুণে 8। এরপরে এটাকে যদি আবার 2 দিয়ে ভাগ করি, যেহেতু জোড়া সংখ্যা এই জন্য 2 দিয়ে ভাগ হবে। 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 2 দুগুণে 4। এটাকে আবার যদি আমরা করি, দেখুন পাওয়া যাচ্ছে 1, 9 দুগুণে 18, আর হচ্ছে 6 দুগুণে 12। এখান থেকে যদি আমরা দেখি আবার 2, 19, এটা হচ্ছে 9 দুগুণে 18, 8 দুগুণে 16। এখান থেকে হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 4, 4 দুগুণে 8, নিচে নিয়ে আসি, 4 দুগুণে 8, আর 9 দুগুণে। আবার দেখি এখানে, যেহেতু 49 চলে আসছে তাহলে 7 7 49। এখন প্রত্যেকটা জোড়া থেকে অঙ্কগুলো নিতে হবে। এখানে দেখি আমাদের 2 কটায় এসেছে। এখানে 2 এসেছে, 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে 6টা জোড়া 2 এখন আমরা সাজাই আগে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, এরপরে 7, 7। তাহলে এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া। এখন প্রত্যেকটা জোড়া থেকে একটা করে ডিজিট নেব। তাহলে এই প্রথম জোড়া থেকে একটা 2, দ্বিতীয় জোড়া থেকে একটা 2, তৃতীয় জোড়া থেকে আরেকটা 2, আর এখানে 7 জোড়া থেকে আরেকটা 7। তাহলে এটাকে এখন গুণ করতে হবে। 2 দুগুণে 4, আর 4 দুগুণে 8, 8-এর সাথে 7 গুণ 7 আসছে 56। তাহলে এটার বর্গমূল আমরা কত পেলাম? 56। আশা করি বুঝতে পেরেছেন যে মৌলিক গুণনীয়কের মাধ্যমে কিভাবে এটার বর্গমূল নির্ণয় করা যায়। এখন আমরা দেখব যে আরেকটা পদ্ধতি, ভাগ পদ্ধতি। ভাগ পদ্ধতিতে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। এখানে আমরা একটা অঙ্ক দেখি, 304 এটাকে আমরা ভাগ পদ্ধতি নির্ণয় করতে। ভাগ পদ্ধতি নির্ণয় করতে গেলে এখানে আমাদের প্রথমে এরকম করে চিহ্ন দিতে হবে। এরপরে ডান দিক থেকে জোড়ায় জোড়া নিতে, যদি জোড়া না থাকে বিজোড় হয় তখন বিজোড়টাকে ধরতে হবে। তাহলে জোড়া জোড়া নেওয়ার পর অবশিষ্ট নেই, তাহলে আমাদের প্রথমে এই 23-এর বর্গমূল নির্ণয় করতে হবে। এখন যদি আমরা 23-এর বর্গমূল নির্ণয় করি, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের 23-এর বর্গমূল নির্ণয় করতে গেলে এখানে 23-এর তো বর্গমূল নেই, যেহেতু পূর্ণ বর্গমূল যেটা আর কি, সেটা নেই। এই জন্য আমরা নেব এর চেয়ে ছোট যেটা। 4 4-এ 16 হয়, আর 5 5 নিলে বেশি হয়ে যায়, এখানে 4 নিলাম, 4 4-এ 16। এখন যে সংখ্যাটা পেলাম এটাকে বিয়োগ করে দিব। বিয়োগ করলে কত পাওয়া যাচ্ছে? বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে 7। এর পরবর্তী জোড়া একসাথে নামাতে হবে। পরবর্তী জোড়া একসাথে নামাতে হবে। পরবর্তী জোড়া যখন একসাথে নামালাম, নামানোর পরবর্তী কাজ হচ্ছে এখানে যে আমরা প্রথম যে 4 নিয়েছি এর ডাবল সংখ্যা নিয়ে আসা, দ্বিগুণ 8 নিয়ে আসলাম। এরপরে এমন একটা সংখ্যা এখানে বসানো, যে সংখ্যাটা আমরা এখানে বসাবো। বসে এখান থেকে এটাকে গুণ করে মিলাতে হবে। এখান থেকে এটা গুণ করে মিলাতে হবে। মানে এখানে যা বসাবো ওই সংখ্যাটা এখানে বসাতে হবে, এখান থেকে এটাকে গুণ করতে হবে। তাহলে যেহেতু এখানে আমাদের 700 আছে, তাহলে এখানে যদি আমরা শূন্য দেই তাহলে তো এখানে 80 বসতেছে। যদি 1 দিই তাহলে 81 বসতেছে, তাহলে 700। তাহলে এটা মোটামুটি, যেহেতু 700, তাহলে এখানে কমপক্ষে তো 80 দিয়ে কি আমাদের গুণ করতে হবে, কত দিয়ে? 7 দিয়ে বা 8 দিয়ে। এখানে আমি 8 নিলাম, এখানে 8 নিলাম, এখানে 8 নিলাম। 8 8 গুণ করলে কত হচ্ছে? 64। 64 4 হাতে থাকলো 6, আর একটা 64 আর 6
৭৭। এই যে মিলে গেছে। এখন বলতে পারেন যে আমরা কিভাবে বুঝবো যে এখানে কত সংখ্যা নিতে হবে? এটা হচ্ছে ডেইলি যখন কিছু অঙ্ক প্র্যাকটিস করা হবে, এই অঙ্কগুলো প্র্যাকটিস করার মাধ্যমে এগুলো আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, এখন আমরা কিছু প্রশ্ন সলভ জানবো, যে প্রশ্ন সলভ কিভাবে আমরা এগুলো শেষ করতে পারি। আমাদের মিনিট 4 মিনিট আছে, এই 4 মিনিটের মধ্যে দেখি কিছু প্রশ্ন সলভ করা যায় কিনা। কিছু প্রশ্ন সলভ দেখে নিচ্ছি ভাই। আমরা দেখে নিচ্ছি ভাই। দেখে নিচ্ছি ছিল এই প্রশ্নগুলো দেখুন। এই যে প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে যে ট্রিপল নাইনের বর্গমূল নির্ণয় করো। এটা প্রথমে আমি দেখা দিয়েছিলাম যে এটা সূত্রের মাধ্যমে। এটা হবে 9,98,000। 9,98,000, এটা হচ্ছে 9,98,000। তাই। এরপরে হচ্ছে 0.01 এর বর্গমূল, তাহলে ডাবল জিরো, মানে 0 পয়েন্টের পরে পয়েন্টের পর আর তিনটে শূন্য বা এক ভাগ হলে কত আছে? 6টা শূন্য। একে এক ভাগ 6টা শূন্য হচ্ছে এটা 92। এরপর এখানে তিনটা আছে, তাহলে 6টা শূন্য হবে। 6টা শূন্য কত আছে? বুঝতে পারবেন। এরপরে আহ এটা দেখা যাচ্ছে না, আমরা পরেরটা দেখি। একটা দেখুন প্রশ্ন। দেখি এখানে অবশ্য লোড দেখা যাচ্ছে না, কিন্তু এটা বেশ সুন্দর মতো পরেরটা দেখি। পরেরটা বলছে যে √5 - √3, √5 - √3 এর সমান কত? তাহলে এটা আমাদের হয় √3 আছে যেহেতু, তাহলে এটার সমপরিমাণে আমাদেরকে a+b এই সিস্টেমে একটা সূত্র নিয়ে আসতে হবে। a² - b²। তাহলে এটাকে যদি আমরা করতে চাই, তাহলে a+b নিয়ে আসার জন্য √5 - √3 আছে, উপরে নিচে সমান সমান নিলে হয়ে যাবে। এটা √5, এবার +3 নিলাম। এবার সূত্রের উপরে দেবো, তাহলে সূত্রের উপরে এটা কেটে যাবে। ডিভাইড √5 + 3, ডিভাইড √5 + 3 কোথায় আছে? তাহলে এটা হবে। আচ্ছা, এরপরটা দেখি। এরপর √6 এক্ষেত্রে আমাদের আহ তাহলে এটাকে যদি আমরা ভাঙি, নিচেটাকে ভাঙি, তাহলে 3 × 6 হবে। 3 × 6, 3 উপরে ধরো, তাহলে 2কে কমন নেওয়া যাবে। হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, তবে এটা অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস হবে, √2 √3 - 2, এটা অঙ্ক। এরপরে এটা যদি বর্গাকার থাকে, যে কোনো অঙ্ক যদি বর্গাকার দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে সংখ্যাটা আহ বর্গাকার আমাদের কি বলা আছে সেটাকে বুঝতে হবে। যদি অবশিষ্ট থাকে, তাহলে সেটাকে বাদ দিয়ে আমাদের সংখ্যা ইয়ে করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে 20 যেহেতু শূন্য আছে, তাহলে এটাকে একটু আগে বলছিলাম যে 20 যেহেতু শূন্য, তাহলে জোড়া জোড়া ভাগ করবেন, এটা একটা জোড়া, এটা একটা জোড়া। তাহলে এটাকে বর্গমূল নির্ণয় করবেন। এটাকে যদি বর্গমূল নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে কি পাওয়া যাচ্ছে? আহ তার আগে আরেকটা কাজ করা যেতে পারে। এখানে 4 রয়েছে, তাহলে 4কে আমরা বিয়োগ করে দিই, তাহলে 4কে বিয়োগ করে দিলে হবে 36। তাহলে 20 আর 36, তাহলে এটা একটা জোড়া হবে, এটা একটা জোড়া হবে। এখন এটাকে আমরা বর্গমূল করতে পারি, তাহলে বর্গমূল করলে সম্ভবত 144 আসবে। 44 উত্তর হবে। আচ্ছা, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম বর্গমূলের উপর, আশা করি এই